যিনি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে এই বিশাল জনসভার আয়োজন করার জন্য সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই ফেসিবাদ মুক্ত হওয়ার আগে আমরা 5 জন 10 জন কর্মী নিয়ে একটি বৈঠক করতাম। সেখানে গিয়ে তারা হামলা দিয়ে বলতো যে ষড়যন্ত্র করা হচ্ছে সরকারের বিরুদ্ধে। আমরা কোথাও দাওয়াত খেতে গিয়েছি, সেখানেও গিয়ে তারা বিয়ে অনুষ্ঠান থেকে আমাদের নেতাদেরকে, জানাজা থেকে আমাদের নেতাদেরকে ধরে নিয়ে বলতো ষড়যন্ত্রের জন্য সেখানে একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে পঞ্চগড়ের জনসভায় প্রমাণিত যে এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে সবাই গণতন্ত্রের কথা, নিজেদের বাক স্বাধীনতার কথা বলতে পারছে। আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা স্মরণ করছি পঞ্চগড়ের 2 জন সম্মানিত ব্যক্তিকে। বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় জেলার সাবেক আমির এবং পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, জনগণের নেতা মাওলানা আব্দুল খালেককে, যিনি 2024 সালের 17 জানুয়ারি 17 জানুয়ারি রাত্রে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতবাসী করুন। আজকে স্মরণ করছে শুধু পঞ্চগড় নয়, বাংলাদেশের রাজনীতির যিনি ধ্রুবতারার মতো কাজ করেছেন, যার কণ্ঠে ছিল স্বাধীনতা, যার বক্তৃতায় ছিল স্বাধীনতা, যিনি স্বাধীনভাবে কথা বলতেন, বাণিজ্যে আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সঞ্চার করছিলেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই শফিউল আলম প্রধান, যিনি আপনাদের এই পঞ্চগড়ের মানুষ। আজকে শফিউল আলম প্রধান এবং তার স্ত্রী বেগম রেহানা প্রধান দুনিয়াতে নাই, কিন্তু তারা যতটুকু দেশ এবং জাতির জন্য কাজ করে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতবাসী করুন, আমরা সেই দোয়াই করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের আরো বক্তারা বলেছেন যে গণঅভ্যুত্থান এবং ছাত্রদের বিপ্লবের কারণে আজকে আমরা উন্মুক্তভাবে জনসভা করছি। সে আন্দোলনের সিগনেচার ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উত্তরবঙ্গের মানুষের গর্ব আমাদের প্রিয় ভাই আবু সাইদ। আর আরেকজনের কথা ইতিমধ্যে বলে যাওয়া হয়েছে, তিনি ফেসিবাদের জুলুমের শিকার হয়ে 13.5 বছর জেলখানায় আছেন। তিনি হলেন জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের অবিলম্বে মুক্তি চাই। আজহার ভাইকে মুক্তি না দিলে বাংলাদেশের জেলখানায় আপনারা লোক ভর্তি করে পারবেন না। কারণ আমির জামাতের নেতৃত্বে আমরা কোটি কোটি জামাত শিবির সাধারণ মানুষ জেলে যেতে প্রস্তুত রয়েছি। তাই অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আছি। আমাদের ছাত্ররা যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আপনারা আজকে বলুন, যদি চাঁদাবাজি হয়, যদি সন্ত্রাস হয়, যদি দখলবাজি থাকে, যদি প্রশাসন নির্বিঘ্নে কাজ করতে না পারে, তাহলে আগে স্বৈরাচারের মতোই তো আমরা থেকে গেলাম। আজকে আমরা এগুলোর বিরুদ্ধে সোচ্চার। দখলবাজদের কোনো স্থান হবে না, চাঁদাবাজি থাকবে না, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা এইসব কথা কোনো দলের বিরুদ্ধে বলি না, আমরা জনগণের জন্য বলি। আজকে মানুষ এসে বলে জামাত বিষয়ে যে দখলদারিত্ব চলছে, চাঁদাবাজি চলছে। দখলদারি এবং চাঁদাবাজি যদি আন্দোলনের পর, উত্থানের পরও থাকে, তাহলে নতুন বাংলাদেশ তো হলো না। তাহলে আজকে আমাদের প্রত্যয় হবে স্বৈরাচারের বিচার হইতে হবে, বিচার, সংস্কার, নির্বাচন। স্বৈরাচারের প্রেতাত্মা যারা আছে তাদের বিচার হইতে হবে। আজকে অনেকে স্বৈরাচারকে পুনর্বাসিত করার জন্য চেষ্টা করছেন। তাহলে এটা ছাত্র গণ অভ্যুত্থানের প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী
41 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই সংস্কারের মধ্য দিয়ে আগামী নির্বাচনের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা যৌক্তিক সংস্কার চাই, আমরা নির্বাচনও চাই। কিন্তু আপনাদের মনে আছে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। কোন স্থানীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। আমরা দাবি করেছি আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কারণটা কি? যারা তাড়াতাড়ি এমপি হওয়া যাওয়ার পথ খুঁজতেছেন, স্থানীয় নির্বাচনে দেখা যায় এমপি হয়েছেন একজন, তার বাড়ি হয়েছে উপজেলা চেয়ারম্যান, স্ত্রী হয়েছে ভাইস চেয়ারম্যান, শালা হয়েছে অমুক মেম্বার। এইভাবে স্থানীয় নির্বাচনকে বিগত স্বৈরাচার যেভাবে কলঙ্কিত করেছে, আমরা এই কলঙ্কিত হতে দেব না। এই জন্যই নির্বিঘ্নে দল ধর্ম নির্বিশেষে সকল নাগরিক যাতে করে এই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার যেন তারা প্রয়োগ করতে পারে, সেজন্যই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের শিডিউল ঘোষণা করুন। স্থানীয় নির্বাচন এবং সংস্কারের সাথে সাথে জাতীয় নির্বাচন হবে এবং সেটার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এরপরে আমরা বলতে চাই, বিগত দিনে আমরা নির্বাচন করে এসেছিলাম, অনেক নির্বাচিত সরকার কর্তৃত্বশালী হয়ে গিয়েছিল। যে কর্তৃত্বশালী হওয়ার কারণে শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে বিদায় নিতে হয়েছে। সংস্কার প্রস্তাব দিয়েছে আনুপাতিক সরকার, আনুপাতিক পদ্ধতির নির্বাচন। সেই নির্বাচনের রূপটা হবে এমন যে সেখানে নির্দিষ্ট প্রার্থী থাকবে না, কিন্তু মার্কা এবং দলকে সাধারণ মানুষ ভোট দেবে। এই মার্কা এবং দলের মাধ্যমে নির্বাচিত হলে বাংলাদেশের প্রায় সকল দল সংসদে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ দুইটি দলের কাছে জিম্মি নয়। এই বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, 16 কোটি মানুষের 16 কোটির যারা ভোটার তাদের বাংলাদেশ। এই জন্য আমরা সকল মানুষের সকল দলের প্রতিনিধিত্ব চাই জাতীয় সংসদে। আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছে এবং সে দাবি আমরা জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এরপরে আমরা দেখতে পাই আমাদের দেশের উপর বিগত সরকারের আমলে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার লাভ করেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভারতের সাথে বিগত সরকার অনেকগুলো অসম চুক্তি করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যের কাছে অতীতে মাথানত করে নাই, সামনেও করবো না। আপনারা সাক্ষী আছেন, এই পঞ্চগড়ের বিরুবাড়ি ইউনিয়ন, এখন এটা বাংলাদেশটা ভারতের। এই বিরুবাড়ি ছিল পঞ্চগড়ের, এই বাড়ি ছিল বাংলাদেশের। এই বিরুবাড়ি দিয়েছিল শেখ মুজিবুর রহমান। কি জন্য জানেন? 3 বিঘা করিডোর বাংলাদেশকে ভারত দেবে। আমাদের পাড়ের টুকরা পঞ্চগড়ের বেরুবাড়ি ইউনিয়ন নিয়েছে ভারত, কিন্তু 3 বিঘা করিডোর আমাদেরকে ফেরত দেয় নাই। তাই ভারতের সাথে যে অসম চুক্তি করে বাংলাদেশের উপর কর্তৃত্ব করার জন্য আওয়ামী লীগ ভারতকে সুযোগ দিয়েছে, সে সমস্ত বিষয়গুলো বিবেচনা করে বাতিল করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, পঞ্চগড়ের সুগার মিল অনেকদিন থেকে বন্ধ। আপনারা জানেন মাওলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে এই পঞ্চগড় সুগার মিলে তিনি উন্নতি সাধন করেছিলেন। আমরা দাবি জানাচ্ছি পঞ্চগড় সুগার মিলকে অবিলম্বে চালু করতে হবে। পঞ্চগড়ে একটা বেসরকারি চিনমূর্তি হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছিল, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছিল, কিন্তু সেই মেডিকেল কলেজটি এখনো আলোর মুখ দেখে নাই। কাদের ইঙ্গিতে, কাদের ইশারায় এই বেসরকারি মেডিকেল কলেজের কাজ বন্ধ আছে? আমরা অবিলম্বে জানাচ্ছি এই মেডিকেল কলেজের কাজ চালু করার মধ্য দিয়ে উত্তরবঙ্গ এবং পঞ্চগড়ের মানুষ এবং সারা দেশের বাংলাদেশের মানুষের জন্য এটা অবিলম্বে চালু করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, নুরানি এবং কবি মাদ্রাসার ক্ষেত্রে
কাজ যাতে সম্প্রসারিত হয়। আপনারা জানেন আপনারা এই মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করা হয়নি, এদের প্রক্রিয়াধীন আছে। তাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনের জনগণ যদি আমাদেরকে সংসদে দেওয়ার সুযোগ দেয়, জনগণের প্রতিনিধিত্বের কথা, সমস্যা সমাধানের কথা, পঞ্চগড়ের কথা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমির জামাতের কোলে আপনারা দেখতেছেন একজন শিশু বসে আছে, তার নাম হলো দীপু। পাশে বসে আছে তার ভাই পরিতোষ। 2022 সালে নদীতে দুর্ঘটনায় যে 72 জন লোক মারা গিয়েছিল, তার মধ্যে 78 জন হচ্ছে আমার হিন্দু ধর্মের ভাই, হিন্দু ধর্মে আমাদের ভাই, আর একজন হচ্ছে মুসলমান। আমির জামাতের নেতৃত্বে আমরা এসেছিলাম। আমির জামাত ওদিন প্রায় বোদা এবং দেবীগঞ্জের অনেকগুলো বাড়িতে গিয়েছিলেন। এই বাড়িতে যখন আমরা গিয়েছিলাম তখন পাশে পূজা করতেছিল। আমির জামাত গিয়ে জিজ্ঞেস করেছিলেন এই বাড়ির কে কে মারা গেল। এই শিশুটির মা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে। সেদিন আমির জামাত কোলে নিয়েছিলেন সেই শিশুটিকে। আজকে উনি এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন ওই শিশুটি কি আছে? আমির জামাত আছে। তার দায়িত্ব কেউ কেউ নাকি নিয়েছিল, তারা সেই দায়িত্ব পালন করেছে কিনা আমরা জানি না। সেই শিশুটিকে আমির জামাত কোলে নিয়ে বসে আছেন, পাশে তার ভাই পরিতোষ। আমরা বলে দিতে চাই, জামাত ইসলামী ধর্ম বর্ণ হিসাব করে মানুষের মর্যাদা এবং অধিকার দেবে না। আমরা সবাই আমাদের প্রিয় বাংলাদেশের নাগরিক। আমরা আগামী বাংলাদেশের মানুষের সম্মান এবং নিরাপত্তা দিতে চাই। জামাত ইসলামী মনে করে এই দেশের গঠনে যাদের অবদান ছিল, যেমন শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বেগম খালেদা থেকে আরম্ভ করে অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ, যারা এই দেশ গঠনে ভূমিকা পালন করেছেন, জামাত শ্রদ্ধা এবং সম্মানের সাথে তাদের অবদানকে সামনে রেখে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর আগামী মানবিক বাংলাদেশ গঠনের নেতা হলেন জামাত ইসলামের আমির নন, শুধু বাংলাদেশের সকল ধর্ম এবং মতের সকল মানুষের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এতক্ষণ যাবত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাহেবের মুখ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শ্রবণ করলেন, দিক নির্দেশনামূলক। আমরা পঞ্চগড়বাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় প্রধান অতিথির বক্তব্যের আগে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন আজকের বিশাল জনসভা সম্মানিত সভাপতি, পঞ্চগড় জেলা জামাতের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সম্মানিত সদস্য, জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন। আমি মোহতারামকে আজকের এই বিশাল জনসভার সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক চিনিকাল ময়দানের ঐতিহাসিক জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মোহতারাম আমিরে জামাত, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ সহ সকল পর্যায়ের জনতা সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মের ভাইদের প্রতি আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভাই আমার, আজকের এই বিশাল জনসভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। সম্মানিত ভাইরা, আজকে পঞ্চগড় বাংলাদেশের উত্তর জনপদের একটি অবহেলিত জেলা। এই পঞ্চগড় উত্তর জনপদের অবহেলিত জেলাকে আমরা বাংলাদেশের দ্বিতীয় রাজধানীতে পরিণত করতে চাই। আমরা এই অঞ্চলকে আমরা শিল্প বিপ্লব ঘটাতে চাই। সাবেক আমিরে জামাত মরহুম মাওলানা শহীদ মরহুম মতিউর রহমান নিজামী যখন শিল্পমন্ত্রী ছিলেন, তখন মাত্র 2 বছরের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে পঞ্চগড়ে সফর করেছিলেন। বারবার অসংখ্যবার ঘাটতি করা, লস করা এই চিনিগুলোকে লাভের খাতে উন্নীত করেছিলেন। আজকে আপনাদের কাছে বেশি সময় নিতে চাইলাম। আমি আমাদের কাছে কয়েকটি পঞ্চগড়বাসীর প্রাণের দাবি উত্থাপন করতে চাই। বাংলাদেশের উত্তরে জনপদে একটি বেসরকারি মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়েছিল। সেটি কোন অদৃশ্য শক্তির ইশারায় সেটি আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই এই বেসরকারি উদ্যোগে যে মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়েছিল, অনতিবিলম্বে তা চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমাদের কাছে দাবি জানাই, ব্যবস্থা গ্রহণ করার জন্য। পঞ্চগড় জেলার 100 বিশিষ্ট যে সদর হাসপাতালটি রয়েছে, এটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীত করার জন্য আমরা আমিরে জামাতের দৃষ্টি আকর্ষণ করছি। তার কাছে আমরা সহযোগিতা কামনা করি। এই উত্তর জনপদের চা শিল্প গড়ে উঠেছে। এই চা শিল্পের যে অকশন মার্কেট, এই অকশন মার্কেট শুধু চট্টগ্রামের, এটি পঞ্চগড়ে অকশন মার্কেট চালু করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমিরে জামাতের কাছে অনুরোধ করছি, তিনি যেন ব্যবস্থা গ্রহণ করেন। আসুন, আজকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র নায়ক ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আসুন আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। আমরা গড়তে চাই একটি দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে থাকবে না চাঁদাবাজ, দুর্নীতি, দান্দাবাজি, দখলবাজি, সবকিছু বন্ধ হবে। আমরা সেটা করতে চাই। আসুন আমরা আমাদের জামাতের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা এমন একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রে মানুষগুলো যানবাহন ইজ্জতের নিরাপত্তা নিয়ে বসবাস করবে, যে দেশের মানুষগুলো খাদ্য বস্ত্র বাসস্থানের শিক্ষা এবং চিকিৎসার গ্যারান্টি নিয়ে বসবাস করবেন। আসুন আমরা আমিরে জামাতের হাতকে শক্তিশালী করি। আমি আবারও বিশেষভাবে মোহতারাম আমিরে জামাতকে অসংখ্য মোবারকবাদ জানাই এবং তার হায়াতের তাইয়্যিবা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং ওনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন সাহেবকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা এতক্ষণ যাবত যে মেহমানের জন্য অপেক্ষা করছেন,
এই পর্যায়ে আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বা বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মাটি ও মানুষের নেতা, অসহায় মানুষের জন্য যিনি কাজ করেন, সর্বত্র বাংলাদেশে যিনি বিরাজ করেন, যিনি ছুটে চলেন অসহায় দুঃখী মানুষের কাছে, বাংলাদেশ জামাত ইসলামের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের মধ্য দিয়ে গলার খবর আপনারা পেয়ে গেছেন। গতকাল সকালে আমার গলা দিয়ে কোনো শব্দই বের হয়নি, খুব ভয়ে ছিলাম আজকে আপনাদের সামনে হাজির হতে পারবো কিনা। আজকে কথা বলার জন্য না, প্রিয় পঞ্চগড়বাসীর মুখ দেখার জন্য আমি এখানে এসেছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। উত্তরের প্রান্তিক জনপদ ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির অধ্যাপক মৌলানা ইকবাল হুসাইন, মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রিয় পঞ্চগড়বাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা কঠোর করতাপ রোদের মধ্যে এখানে বসে আছেন, কষ্ট হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের ভালোবাসায় এসেছেন, তাই না? তো সেই ভালোবাসাটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো ভালোবেসে যখন এসেছেন, ভালোবেসে কিছু কথাও শুনতে হবে। শুনতে রাজি আছেন? প্রথম কথা হলো, সাংবাদিকদেরকে ডিস্টার্ব করা যাবে না। এইটা তাদের পেশাগত দায়িত্ব, এই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে। বলতে পারবেন না বসেন, বলতে পারবেন না সরেন। তারা যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়েই তারা তাদের দায়িত্ব পালন করবে। আপনারা রাজি আছেন তো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ যারা সবর করে তাদের সাথে থাকেন, আর আল্লাহ যারা স্মরণ করেছেন, আমিও গভীর শ্রদ্ধার সাথে তাদের সকলকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতের আলা দরজা দান করুন। পঞ্চগড়ের সাথে 22 সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন। এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়া, একটাই ছোট শিশুকে কোলে নেওয়ার সুযোগ হয়েছিল। সেই শিশুটি আজকে এখানে এসেছে। আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন, আমি একটু দেখব। এর নাম হচ্ছে মতো। তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো, ওয়েল।
সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না, সবাই মিলেমিশে করার মাঝেই কল্যাণ। খুশি হলাম যা তার অভিভাবক পাওয়া গেল, তাও শক্তিশালী মিনিস্টার। আমি এখানে তার ভাই পরিতোষকে জিজ্ঞেস করলাম, ওই দায়িত্ব নেওয়ার পর জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে, তো জামা কাপড় দিলে খাবে কি, তার পড়ালেখার যোগান কে দিবে? আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কোলে নেওয়ার সুযোগ হলো। এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের 1 তারিখ, এর মাঝেই আমাদের গর্ব, এর মাঝেই আমাদের সৌন্দর্য, এর মাঝেই আমাদের শান্তি নিহত। আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি। এখানে একটা কথা একেবারেই সাফ, এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমি আস্তে আস্তে রতন বাবুর বক্তব্য শুনছিলাম, তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ। এই কথা আর বলবেন না, কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু। এই দেশে যেই জন্ম নিছে সেই দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসরত ছিল অতীতের। আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না, আমরা সবাই মিলে ইউনিটি, একটাই জাতি। আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। হ্যাঁ, তারপরে অবশ্যই বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে, হাজির হয়ে বলেছেন আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি। সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা। সে দাঁড়িয়ে কর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য তুমি অনুতপ্ত কিনা, সে বলেছে আমি অনুতপ্ত। মাথা নত করে কথাগুলা সে বলছিল। ওখানকার বিজ্ঞ লোকেরা বলেছেন তার ভুল স্বীকার করা, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা, এটাই তার শাস্তি। এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা এটা পারব। বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো, মেহরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন না। আমরা এটাকে ঘৃণা করি, অপছন্দ করি। যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন, আমি আল্লাহর উপর ভরসা পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। তাহলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ লুণ্ঠন করেছে। সম্মানিত বন্ধুগণ, আরেকটি কথা আমাদের পরিষ্কার, ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্র। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। পঞ্চগড়ের ন্যায্য কতগুলো দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সদর হাসপাতালকে 100 থেকে 250 বেডে উন্নীত করা, একটি বিশ্ববিদ্যালয় কায়েমের দাবি, চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল, অদৃশ্য হাতের ইশারায় বন্ধ হয়ে গেছে। এইটা পুনরায় চালু করে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং চিনিকল পুনরায় চালু করা, এসবগুলো দাবি ন্যায্য। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার কথা আছে। পঞ্চগড় এখন
কৃষিজ উৎপাদনে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় জেলা। সকালবেলা অথবা বিকালবেলা কেউ যদি পঞ্চগড় শহরে ঢুকে দেখবে সারি সারি ভারী যানবাহন, সেইগুলা সবজি তরকারি লোড করে যাওয়ার অপেক্ষায় আছে। অথচ বিভিন্ন মৌসুমে যে সমস্ত সবজি এবং তরকারি উৎপাদন হয়, শুধু সবজি তরকারি নয়, এখানে কিন্তু এখন অনেক দামি ফল ফলাদি উৎপাদন হয়, কিন্তু এগুলো সংরক্ষণের জন্য বাস্তব কোনো ব্যবস্থা নেই, সরকারি কোনো উদ্যোগ নেই। এগুলা সংরক্ষণ করলে কৃষি তার ন্যায্য পাওনাটা পেত কৃষক, আর জনগণ ন্যায্য মূল্যে এই জিনিসগুলো পেয়ে যেত সারা বছর। আমি দাবি করব এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চালু করব। পঞ্চগড়বাসীর জন্য এটি হবে সবচাইতে উপকারী। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গোলায় নিয়ে ঘোরার চাইতে একজন কৃষিবিদ 1 সেকেন্ডের জন্য কখনো বেকার থাকে না। আমরা সেই রকম একটা শিক্ষার বন্দোবস্ত এখানে করার জন্য জোর দাবি জানাই। আমার কাছে বন্ধুরা দাবি জানিয়েছিলেন, মনে হয়েছে আমি বোধহয় সরকার চালাই না, আমিও আপনাদের মধ্যে একজন সাধারণ পাবলিক, তবে আমার একটা গোলা আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য যে দাবিটাকে যথার্থ মনে করি তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি। আপনাদের এই দাবির সাথে আমি একমত। এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি, এবং দাবি আর উত্থাপন করতে হবে না। বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত, সেই এলাকা সবার আগে তার পাওনা ফেরত পাবে ইনশাআল্লাহ। আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না, তারা পাবে তাদের ন্যায্য হিস্সা। কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা। আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে বলছিলাম। আজকের আমার আশাটা কিছুটা ইমোশনাল, ওই দীপুর কারণে। দীপুর মতো সে যারা মা বাবা হারিয়েছে তাদের কারণে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম, পঞ্চগড়ে আসলে আমি তোমাদের সামনে হাজির হব, তোমাদেরকে দেখার চেষ্টা করব। জেলে ছিলাম, এই ঘটনার পরেই সরকার আমাকে মেহরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল। 15 মাস জেলে ছিলাম, আমি এর ভিতরে আসতে পারিনি। জেল থেকে মুক্তি হয়ে আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। 2006 সালের 28 অক্টোবর তাদের দুয়ারে দুয়ারে ঘুরে, এ সংখ্যাটা বিশাল, 34,000। মানুষগুলো সবার দুঃখ দূর করতে পারবো না, কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই, এই বেদনা এই কতটুকু তোমাদের না, তোমরা জাতির গর্বিত সন্তান। দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপাতমস্তক সব সাদা দেখতেছে, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান ধিক্কার জন্য। তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে দাঁড়াতে হতো না, পাতাটনের উপর দাঁড়াতে হতো না, এবং ফাঁসির রশি গলায় নিতে হতো না। তারা আস্তে আস্তে ফাঁসির মঞ্চে দিয়েছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবো না। এই ভয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব
যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ করতে চায়। মা বোনদেরকে বলতে চায়, সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন। সাথের যে দুইটা জিনিস এখন পান না, সেই দুইটা জিনিসও পাবেন। একটি হচ্ছে মর্যাদা, আর একটি হচ্ছে নিরাপত্তা। এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ 54 বৎসরের যত জঞ্জাল সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি, দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত, আমি বাংলাদেশের নাগরিক। পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ জামাত ইসলামীকে যতক্ষণ ন্যায়ের উপর, মানবতার কল্যাণের উপর, সত্যের উপর দেখবেন, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল, একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি। বড় দুর্বল কথা বললেন না, আমরা কি আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। ভালোবাসাই যখন দিবে তখন একটু সমর্থন, একটু সহযোগিতা তো আপনাদের লাগবে। আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ করার কাজে, আপনাদেরকে সাথে চাইব দেশ করার কাজে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।